বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস BD1 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, বাংলাদেশের বিগত 15 বছরের শেখ হাসিনার দুঃশাসন, দুর্নীতি, নিপীড়ন এবং তাদের যে বাহিনী তৈরি করেছিল এবং তারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে, সরকারি যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে তারা কীভাবে ধ্বংস করলো, সব প্রতিষ্ঠানের মানুষ এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে প্রতিটা প্রতিষ্ঠানের জায়গা থেকে কিছু সংখ্যক মানুষ প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে চলে গেল। এর কারণ কি, কিসের জন্য? এটা কি আপনারা আর কখনো দেখেছেন? বাংলাদেশের জন্ম থেকে 24 পর্যন্ত আপনারা কি এটা আর দেখেছেন? আরও অনেক সরকার আসলো, সরকার চলে গেল, এটা কি আপনারা আর পেয়েছেন, দেখেছেন, শুনেছেন? বা পৃথিবীর আর অন্য কোনো দেশে এরকমভাবে হয়েছে, শুনেছেন? কত স্বৈরাচার পৃথিবীতে আসলো আর কত স্বৈরাচার পৃথিবী থেকে চলে গেল, কিন্তু এইরকমভাবে আপনারা কোনো দেশের স্বৈরাচারকে দেখেছেন এভাবে পালিয়ে যাওয়ার পরেও তার প্রতিটা প্রতিষ্ঠান পালিয়ে চলে গেল? এটা কি আপনারা দেখেছেন? আমি মনে করি আমি কোথায়ও দেখিনি। আমি ওয়ার্ল্ডের 50টা দেশের উপরে আমি ভিজিট করেছি এবং আমি এটা বলবো, আমি অনেক কিছু অনেক মিডিয়ার সাথে আমি অনেক মিডিয়ার খোঁজখবর নেই, কিন্তু আমি এখন পর্যন্ত এইরকম স্বৈরাচার পৃথিবীর বুকও পাইনি। বাংলাদেশের যে ফ্যাসিস্ট, যে খুনি সরকার, যে স্বৈরাচার সরকার বিগত 15 বছর ছিল, সে সব পৃথিবীর সব স্বৈরাচারকে হার মানিয়ে সে মনে হয় বাংলাদেশের একটা পৃথিবীর বুকও একটা ইতিহাস সেই স্বৈরাচার গড়ল। সেই স্বৈরাচারের ইতিহাস নিয়ে, এই স্বৈরাচারের আপনার বিগত দিনের কথা নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আমি হাজির হলাম কথা বলবো, কথা বলার জন্য, কথা শোনার জন্য, কথা বলবো এই দেশের মানুষের জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমার সেই কথা, প্রিয় দেশবাসী, আমি আজকে শুরু করলাম শেখ হাসিনার দুঃশাসনের 15 বছরের ইতিহাস আপনাদের সামনে আমি বর্ণনা দিব। সেই ইতিহাস রচনা করব, সেই ইতিহাস আপনারা, আমিও না একদিন লিখব, আমার বুকের কথার মধ্যে আমি লিখে রাখব এই ইতিহাসের কাহিনী। সেই ইতিহাসটা সংরক্ষণ আমার কাজে, আমার বুকে লেখে রাখবো। প্রিয় দেশবাসী, কোথায় কি হচ্ছে 15 বছরের, কোথায় কি ছিল 15 বছরের ইতিহাস, কি হয়েছিল বিগত দিনের ইতিহাস, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি বর্ণনা দিব। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে যদি পুলিশের কর্মকর্তা, বিচারালয়ের বিচারক, নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার, বাংলাদেশের DCSP, বাংলাদেশের জনগণের টেকায় যারা চলে সেই ডিসি সাহেব বিগত দিনে হাত তুলে দোয়া করেছেন। আওয়ামী লীগের এক দোয়া মাহফিলে ডিসি সাহেবে হাত তুলে দোয়া করেছেন আওয়ামী লীগ বারবার যেন ক্ষমতায় থাকে, সেই জন্য তারা দোয়া মাহফিল করেছিল। সেই দোয়া মাহফিলেও ডিসি উপস্থিত হয়ে হাত তুলে দোয়া করেছেন। সুপ্রিম কোর্টের বিচারকরা কি বিচার করেছিল আপনারা 15 বছরের শাসনামলে, শেখ হাসিনার শাসনামলের দুঃশাসনের যে চিত্র, সেটা আপনাদের সামনে বলবো। বিচারালয় কি, এরা কি বিচারপতি ছিল? এরা কি বিচার করেছে সঠিক? নৌ, এরা বিচার সঠিক করেনি। এরা শেখ হাসিনার কথা শুনছে, আওয়ামী লীগের কথা শুনে বিচার করেছে। সেই বিচারালয় ছিল আওয়ামী লীগপন্থী। সেই বিচারক ছিল দেশের জনগণের পক্ষে নয়, এই বিচারক ছিল একটা সংগঠনের পক্ষে, যে সংগঠনের নাম আওয়ামী লীগ। প্রিয় দেশবাসী, এই হলো আপনার ডিসি বললাম, SP বললাম, সুপ্রিম কোর্টের একজন বিচারক। তিনি নির্বাচন প্রচারণা করেন
আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে প্রচারণা করেন, সেটা কোড অফ কন্ডাক্টের বিপরীতে। কোড অফ কন্ডাক্টে পরিষ্কার আছে, বাংলাদেশের কোনো সংগঠনের পক্ষে বিপক্ষে কেউ কথা বলতে পারবে না। প্রতিটা সরকারি কর্মচারী, সরকারি যত অফিসার, সরকারের বেতনভুক্ত যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে কাজ করবে, নির্বাচন কমিশন বলুন, সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, বিচারপতি বলুন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলুন, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে যারা কাজ করে, সচিব বলুন, তারা ডিসি বলুন, তারা সরকারের পক্ষে এবং কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে তারা কাজ করতে পারবে না। এর একই কথা পরিষ্কারভাবে কোড অফ কন্ডাক্টে পরিষ্কারভাবে উল্লেখ আছে, বাংলাদেশের কোনো সংগঠনের পক্ষে বিপক্ষে কথা বলতে পারবে না। এবং আমরা তার বিপরীতে কি দেখেছি, পুলিশের বড় বড় কর্মকর্তারা আওয়ামী লীগের পক্ষে হয়ে রাজনীতি করেছে, আওয়ামী লীগের সরকারের পক্ষে হয়ে তারা কথা বলেছে। বিরোধী দল বিএনপি, জামাত, অন্য সংগঠন রাস্তায় নামতে পারবে না, কিভাবে তারা নামে বিএনপিকে পিটাইয়া দিব, জামাতের রাজনীতি মানে পিটিয়ে শেষ করে ফেলবো। অন্য গণ অধিকার পরিষদ আরও অনেক আছে বাংলাদেশের রাজনীতি দল, তাদেরকে শায়েস্তা করার জন্য কীভাবে মাঠে থাকতো, কীভাবে পুলিশ তার অ্যাকশন নিত, সেটা আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। প্রিয় দেশবাসী, নির্বাচন কমিশন আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। গত 15 বছর দেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ভোটাধিকার হরণ করে শেখ হাসিনা সবচেয়ে বড় দুর্নীতি করেছেন। যে জনগণ ভোট প্রয়োগ করে যে সরকার ক্ষমতায় বসাবে, সেটা হবে জনগণের সরকার। তিনি 15টা বছর জনগণের সরকার ছিলেন না, তিনি ছিলেন ভারতের সরকার। ভারত তাকে বসিয়েছিল এবং তিনি ক্ষমতায় ছিলেন ভারতের সাহায্যে, এবং ভারত তাকে ক্ষমতায় টিকে রেখেছিল বলে তিনি 15 বছর ক্ষমতায় টিকেছিলেন। পৃথিবীর সবাই বলেছে ভোট দিতে পারেন এই মানুষ। জাতিসংঘ বলেছে, নির্বাচন কমিশনের আন্ডারে যারা তদারকি করেছে বিভিন্ন সংস্থা, তারাও বলেছে, বিভিন্ন আপনারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, অন্য সংস্থা সবাই আপনার এই নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছে 15 বছর, কিন্তু কোনো কাজ হয় নাই। বিরোধী দলে কোনো আন্দোলনই করতে পারে নাই, রাস্তায় নামতেই পারে নাই। একমাত্র কারণ হলো গিয়ে ভারত ছিল শেখ হাসিনার পিছনে। এই ভারতের শক্তি নিয়ে আর বাংলাদেশের কিছু বাহিনী তিনি করেছেন, সব বাহিনীকে তিনি নষ্ট করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারালয়, হাইকোর্টের বিচারালয়, বিচারপতিদের তিনি দলীয়করণ করেছেন। বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে তিনি ধ্বংস করেছেন। পুলিশের বড় বড় কর্মকর্তা ওনারা ছিল ছাত্রলীগের বাহিনী। এরপরে আর্মির মধ্যে অনেককে তিনি কবজা করে ফেলেছেন। এরপরে র্যাবের মধ্যে তিনি কবজা করে ফেলেছেন। সব কিছুতেই উনি বাহিনী করে ফেলেছেন, সব কিছু উনি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। তার পক্ষে রাজনীতি করলে এরা যদি র্যাবের বড় প্রধান হয়, যদি আওয়ামী লীগ করে, ঠিক আছে। তিনি যেটা কোড অফ কন্ডাক্টে পরিষ্কার লেখা আছে, এটা করা যাবে না, কোনো সংগঠনের পক্ষে বিপক্ষে কথা বলতে পারবে না বাংলাদেশের কোনো গণপ্রজাতন্ত্রী সরকারের কোনো বাহিনী। সেখানে আমরা কি দেখছি, এরা বেতন কোথা থেকে পায়? শেখ হাসিনা কি তার বাপের সম্পত্তি বিক্রি করে এদের বেতন দেয়? নৌ, শেখ হাসিনার বাপের কোনো সম্পত্তি কোনো সংগঠনের নয়। এই আওয়ামী লীগেও বেতন দেয় না, শেখ হাসিনাও কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানকে বেতন দেয় না। সরকারি প্রতিষ্ঠানের বেতন চলে বাংলাদেশের গামা মানুষের রক্ত দিয়ে এই বাংলাদেশ গড়েছে। আর এই রক্ত গাম জলা টেকা দিয়ে এদের বেতন দেওয়া হয়। বাংলাদেশের মেহনতি মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে এই দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে বেতন দেওয়া হয়, এবং প্রতিটা প্রতিষ্ঠানকে তিনি দলীয়করণ করেছেন। প্রিয় দেশবাসী, নির্বাচন কমিশনে কথা বলে ওনার পক্ষ হয়ে, আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলে, বিরোধী দল আসলে আসুক, না আসলে না আসুক, কোনো অসুবিধা নেই, আমরা ইলেকশন দিবই, এইরকম কথা বলেছে। হ্যাঁ,
ওদের তার নিজস্ব ব্যাপার, রাজনীতি করে না, তারা রাজনীতি করতে পারবে ঠিক আছে, কিন্তু তারা মানে পার্টিসিপেট করে না করে নির্বাচন কমিশনের ব্যথা নেই। এই নির্বাচন কি বলতেছে? নির্বাচনের কমিশন আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, সব কিছু দলীয়করণ করা হয়েছে ক্ষমতায় টিকে থাকার কারণে। ক্ষমতায় আমি টিকে থাকবো, ক্ষমতায় টিকে থাকার কারণে সব কিছুর দলীয়করণ করা হয়েছে। ক্ষমতায় আমি থাকতে হবে, চলে বলে কৌশলে আমি বাংলাদেশের ক্ষমতায় থাকবো, এটাই ছিল তার একমাত্র দাবি। শেষ মুহূর্তেও আপনারা দেখেছেন আওয়ামী লীগের ক্ষমতা টিকে রাখতে পারেনি আওয়ামী লীগ বাহিনী মাঠে নেমেছিল 4 তারিখে, 4ই আগস্ট, পারে নাই। ওরা গণপিটুনি খেয়ে গণের ভিতরে পালিয়ে গেছে, বিভিন্ন দেশে পালিয়ে গেছে, গণপিটুনি খেয়েছে। 5 তারিখের পরে তো আর মানে কে কোন দিকে পালাবে সেই রাস্তা পাচ্ছে না, টুকাচ্ছে। এখন দেখতেছেন না, অনেক আওয়ামী লীগের লিডার বাংলাদেশের ভিতরে আছে, এই নানকও বাংলাদেশের ভিতরে আছে, কিন্তু এই কখন যাচ্ছে এই সীমান্তে, কখন যাচ্ছে সেই সীমান্তে, কোন সীমান্তে দিয়ে পালাবে, কিভাবে পালাবে। পুরুষ মহিলা ছাড়ছে, পুরুষ বোরকা পরে পালিয়ে যাচ্ছে ভারতে, এবং মহিলারা, আওয়ামী লীগের মহিলারা পালিয়ে যাচ্ছে পুরুষ হয়ে। এই রকম নজির আমি কোথাও দেখিনি, একমাত্র আওয়ামী লীগের কাছ থেকে এই নজির আমরা দেখেছি। এখন শিক্ষা নিচ্ছে অন্য রাজনীতি দল, তারাও যদি এইরকম করে, তারাও কীভাবে পালাবে, এই আওয়ামী লীগের থেকে শিক্ষা নিবে তারা। প্রিয় দেশবাসী, আপনাদের দুঃশাসন, এই দুঃশাসনের রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশে করেছে বিগত 15 বছর। এই দুঃশাসনের ইতিহাস বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে। এই দুঃশাসনের ইতিহাস বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। প্রিয় দেশবাসী, নিজের দোষ না খুঁজে অন্যের দোষ খুঁজত সেই শেখ হাসিনা। সেই শেখ হাসিনা সবসময় বিএনপি জামাতকে দোষারোপ করত। তার 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় বিএনপিকে গাইল দিত, না হলে তারেক রহমানকেও গাইল দিত, নাইলে খালেদা জিয়াকে অপমান করত, না হলে আপনার জামাতকে অপমান করত। শেষ মুহূর্তে বিভিন্ন দলের মানে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে তাদেরও তারা হেনস্থা করত। সেই আপনার মহিলা বাংলাদেশের মানে বলতে হবে 15 বছর দুঃশাসনের করেছিল। ভারতকে সব কিছু দিয়ে বাংলাদেশকে একটা ফুলের টুরাও ভারত দেয় নাই, ভারতকে বাংলাদেশের সব কিছু সে দিয়ে দিয়েছে। সেই মহিলা শেখ হাসিনা, যার নাম বললেই বাংলাদেশের মানুষ ভয়ে কাঁপে। এত কিসের ভয়? হ্যাঁ, সে গুম করে, সে খুন করে, সে মানুষকে নাই করে ফেলে। তার ক্ষমতা কতটুকু সেটা আপনাদের সামনে বলবো। তখন আপনার সুরঞ্জিত সেনগুপ্ত, সিলেটের একজন বিজ্ঞ আওয়ামী লীগার, দক্ষ পার্লামেন্টারি জনাব সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব একদিন বলেছিলেন, উনি আজ বেছে নেই, তারপরেও ওনার কথা আমার বারবার মনে পড়ে। উনি বলেছিলেন, বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা যারে ধরে তারে ছাড়ে না। এই কথাটার মধ্যে অনেক রহস্য আছে, আপনারা যদি বুঝেন তো বুঝলেন, না বুঝলে আমার কিছু করার নেই। এই কথাটা উনি এই জন্যই বলেছেন, বাঘের ধরলেও মানে তার ভিতরেও ভালোবাসা আছে, সে ছাড় দে। অনেক সময় দেখবেন বাঘেও মানুষকে খায় না, ও রক্ত চুষে বাঘ, কিন্তু অনেক সময় মানুষকে ছেড়ে দেয়। তার ভিতরে একটা দয়া মায়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু এই শেখ হাসিনার ভিতরে কোনো ধরনের দয়া এবং মায়া নেই। উনির ভালোবাসা, ওনার জীবনেও ওনার কাছ থেকে মানুষ ভালোবাসা পায়নি। এবং আওয়ামী লীগ, আপনারা দেশের মানুষ কিভাবে পাবেন? আওয়ামী লীগের নেতারাও পায়নি। আওয়ামী লীগের হাইব্রিড নেতাদের আগমন, আর যারা দক্ষ বিজ্ঞ, যারা দেশের এই আওয়ামী লীগের জন্য যারা জীবন বিসর্জন দিতে রাজি, সেই আওয়ামী লীগ ত্যাগী আওয়ামী লীগকে উনি পাত্তাই দেননি। উনি চমক দেখাচ্ছেন 2008-এ যখন উনি আসিয়াই বললেন আমি চমক দেখাবো। কি চমক দেখাচ্ছেন? বিজ্ঞ রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে মাইনাস করে যে যাদেরকে তিনি রাজনীতিতে মানে আগমন করলেন, মানে সিঁড়ি বাওয়ালেন, তাদের ইতিহাস যদি আপনি টানেন, এরা কোনো জ্ঞানী ছিল না, কিছু জানেনও না। এদেরকে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে উনি বসিয়েছিলেন, মন্ত্রী বানিয়ে, এমপি বানিয়ে, মেয়র বানিয়ে, এই বানিয়ে সেই বানিয়ে। এরপরে 15 বছর 20 বছর উনি শাসন করলেন। এর কারণটাই হলো ভারত যা বলেছে আমাদের বড় আপা তাই করেছেন। বড় আপা এবং ছোটো আপা, বড় আপা এবং ছোটো আপা,
ছোটো আপা কোনো দায়িত্বে থাকেন না, কিন্তু উনি কিন্তু কোটি কোটি টাকার মালিক। এই আমাদের লন্ডনে থাকেন, ওনার অনেক বাড়ি গাড়ি করে ফেলেছেন। এক সময় ওনাদের কিছুই ছিল না। শেখ মুজিব মরার পরে ওনাদের ইতিহাস ঘাটলে এই শেখ হাসিনা আর শেখ রেহানার, শেখ পরিবারের কিছুই ছিল না, দুরাদস্ত অবস্থা ছিল। আজ উনি বড় বড় কথা বলেন আমার বাপের দেশ। ওনার নিজের মুখে শুনেছি, উনি বলেছেন আমার বাপের দেশ। আপনাদের কাছে 18 কোটি মানুষ অনুমানিক বাংলাদেশে, আপনাদের কাছে আমি প্রশ্ন চাললাম যে এই 18 কোটি মানুষের দেশ না শেখ মুজিবের দেশ? এটা 1971 ইংরেজি স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে 7 কোটি মানুষ ছিল। সেই 7 কোটি মানুষের দেশ এখন হয়েছে 18 কোটি মানুষের দেশ। এই 18 কোটি মানুষের দেশের এই বাংলাদেশ, এটা কোনো বাপের সম্পত্তি নয়, এটা শেখ মুজিবের সম্পত্তি নয়, এটা শেখ হাসিনার সম্পত্তি নয়, এটা বাংলাদেশ তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এবং জনগণের এই দেশ। এই দেশ মানুষের, জনগণের। কখনো কোনো দেশ কারোর হতে পারে না। প্রেসিডেন্ট, তুমি ক্ষমতা কিসের জন্য তুমি প্রেসিডেন্ট হবা, কিসের জন্য তুমি প্রধানমন্ত্রী হবা? জনগণই তোমাকে যদি ভোট দেয় তুমি প্রধানমন্ত্রী হতে পারবা, নাইলে তুমি কিছুই না, তুমি তোমাকে যদি তুমি যদি জনগণের ভোট পেয়ে যায়, হ্যাঁ, আর জনগণে আপনাকে যদি বসাতে চায়, আপনি বসবেন। আপনি জনগণের চাকর, আপনি জনগণের চাকর। আপনার বাবার দেশ কি, আপনার বাপও ছিল জনগণের চাকর। আপনি চাকর হয়ে আপনি বলবেন আমি জমিদার, এটা মানতে পারি না। জমিদার হলে আপনি যদি কোন স্টেটের জমিদার, সেটা আপনার বাপের কোনো সম্পত্তি থাকে, যদি এই মাথা থেকে সেই মাথা, এটা হলো আপনার নিজস্ব সম্পত্তি, এটা হলো আপনার জমিদারি সম্পত্তি। এই বাংলাদেশ কোনো জমিদারি সম্পত্তি আপনি দেখাতে পারবেন না। আমরা জানি কে কি। তাহলে শেখ মুজিবকে শ্রদ্ধা করি আমরা খালি শেখ মুজিবকে শ্রদ্ধা করলে হবে না। আমাদের মেইন যারা এই ভাষা সৈনিক, আমাদের দেশের প্রাণ যারা দিয়েছে, জান যারা দিয়েছে, তাদের তো আমাদের স্মরণ করতে হবে। প্রথমে বীর সেনাদের সৈনিক, মানে যারা এই দেশের জন্য জান দিয়েছিল, সালাম, বরকত, রফিক, তাদের কথা স্মরণ করতে হবে। 1971 সালে যারা জীবন দিয়েছিল, যারা এই দেশের জন্য যাদের সংগমহানি হয়েছিল, যারা মানে যে মহিলারা বাংলাদেশের জন্য তাদের ইজ্জত কেড়ে নিয়েছিল পাকিস্তানিরা, তাদেরকে স্মরণ করতে হবে। শেখ মুজিব তো উনি একটা বক্তব্য দিয়েছেন, আর কি করেছেন? জিয়াউর রহমান ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধ করার জন্য। আমাদের বীর সৈনিক আতাউল গনি উসমানী, উনি ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধের জন্য। ওনাদের কোনো সম্মানই নেই, ওনাদের কোনো নামগন্ধও নেই, বাসালির নাম নেই, একে ফজলুলের নাম নেই। শুধু শেখ মুজিবের বাংলাদেশ, এটা তো হতে পারে না। ইতিহাস গাঁটতে হবে, ইতিহাস জানতে হবে। ইতিহাস না জেনে না বুঝে যদি কথা বলি, সেটা হবে বাংলাদেশের জন্য একটা কলঙ্ক। সবাই অবদান আছে, শেখ মুজিবকে আমরা হেলাফেলা করব না, শেখ মুজিবের অবদান আছে, কিন্তু সেই অবদান মৌলানা ভাসানীকে বাদ দিয়ে নয়, জিয়াউর রহমান উসমানীকে বাদ দিয়ে নয়। আতাউল গনি উসমানীর যদি নাম আসে না, তে বাংলাদেশের সাথে মিথ্যা কথা বলা হবে। বাংলাদেশের সাথে মিথ্যা কথা বললে শেখ মুজিবের নামও একদিন চলে যাবে। তাহলে আমি বলতে হবে শেখ মুজিবের অবদান আছে, সাথে সাথে আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকেরও অবদান আছে, বঙ্গবীর কাদের সিদ্দিকেরও অবদান আছে। যদি উনি মাঝে মাঝে বেফাস কথাবার্তা বলেন, এরপরে ওনার অবদানের কথা স্বীকার করতে হবে। জিয়াউর রহমানের অবদানের কথা স্বীকার করতে হবে মৌলানা ভাসানীকে, একে ফজলুল হক, এদেরকে যদি বাদ দিয়ে দিই, তাহলে তো এই ইতিহাস বিকৃত হয়ে যাবে, ইতিহাস নষ্ট হয়ে যাবে। এটা আমরা করতে পারি না। যারা আমরা ইতিহাস রক্ষা করব, ইতিহাস জানি, সবাইকে আমরা রেসপেক্ট করতে হবে। জিয়াউর রহমানের অনেক অবদান, উসমানীর অনেক অবদান, মৌলানা ভাসানীর অনেক অবদান। এখানে যদি আমি বলি আমার বাপের দেশ শেখ মুজিবের, এই বাংলাদেশ শেখ মুজিবে করেছে, নো, ইম্পসিবল। শেখ মুজিবের যুদ্ধও করেনি। উনি একটা কথা বলেছেন, রক্ত দিব, রক্ত আরও দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। ইনি এই কথা বলেছেন। ইনি যুদ্ধে যাননি,
ইনি অস্ত্র হাতে নেননি, ওনার পরিবারও যুদ্ধে যায়নি, ওনার পরিবারও যুদ্ধে অস্ত্র হাতে নেয়নি। এই যুদ্ধ করেছে তখন 7 কোটি মানুষ। জিয়াউর রহমান যুদ্ধ করেছে, উসমানী যুদ্ধ করেছে, মৌলানা ভাসানীর অবদান, একে ফজলুল হকের অবদান, এই অবদান আমরা কীভাবে বলবো? এদেরকে আমরা স্মরণ না করি যদি, তে দেশ এবং জাতি মিথ্যার উপরে টিকে থাকবে। সত্য কথা বলতে হবে। আমি শেখ মুজিবকে অসম্মান করিনি, ওনারও সম্মান দিয়েছি, ওনার স্যালাউট দিয়েছি, কিন্তু জিয়াউর রহমানকেও আমি অসম্মান করতে পারি না, ওনাকেও স্যালাউট দিতে হবে। উসমানী আতাউল গনি উসমানীকে আমি অপমান করতে পারি না, ওনাকেও স্যালাউট দিতে হবে। বর্তমানে বেঁচে আছেন বাংলাদেশের বীর সৈনিক একজন, আমাদের বর্তমানে অনেক মুক্তিযোদ্ধা যারা ইতিহাস এখনও জানে, তারা এখনও বেঁচে আছেন। তাদের কাছ থেকে ইতিহাস আমাদের জানা দরকার। এই যে কাদের সিদ্দিকী এখনও বেঁচে আছেন, যদিও উনি মাঝে মাঝে কথাবার্তা ব্যাপার বলেন, এরপরেও ওনাকে রেসপেক্ট করি। ওনারা দেশের জন্য মানে যুদ্ধ করেছেন, তাই বলে আমি আতাউল গনি উসমানীকে বাদ দিতে হবে, এটা তো আমি অসম্ভব। জিয়াউর রহমানকে মাইনাস, অসম্ভব। কাদের সিদ্দিকীকে মাইনাস, অসম্ভব। এরপরে আপনার মুজিবকে আপনার মাইনাস, অসম্ভব। এরপরে আপনার যে আমাদের মৌলানা ভাসানী সাহেবকে মাইনাস করা, এটা তো কোনোভাবেই শ্রেয় নয়। এদেরকে আপনি স্মরণ করতে হবে। সবাই যদি শেখ মুজিবের ফটো থাকে দেওয়ালে, এদের ফটো রাখতে হবে পাশাপাশি, কারণ এরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে। তো প্রিয় দেশবাসী, সত্য ঘটনা আড়াল করা যায় না, সত্য সত্যই হয়ে যায়, মিথ্যা মিথ্যা থাকে, সত্য সত্যই হয়। প্রিয় দেশবাসী, নিজের দোষ না খুঁজে অন্যের দোষ খুঁজা সেই মহিলা মানে শেখ হাসিনা, তার দুঃশাসন, তার লেলিয়ে দেওয়া আওয়ামী লীগের হাইব্রিড যে নেতা নেতৃত্ব উনি গঠন করেছেন, আওয়ামী লীগের ত্যাগী নেতাদের উনি বাদ দিয়ে যে উনি হাইব্রিড নেতাদের গঠন করেছেন, সেই শেখ হাসিনার বিরুদ্ধে যদি আমি 1 ঘন্টায় কথা বলি, 2 ঘন্টায় কথা বলি, আপনাদেরকে বলতেই থাকবো, কিন্তু শেষ হবে না। এত দুঃশাসন এই মহিলা করেছে। এই শেখ হাসিনা মনে করেন ভারতে চলে গেছে, ভারতে চলে গিয়েও বাংলাদেশের বিরুদ্ধে যে কাজ করতেছে, যে জঘন্য কাজ করতেছে, সে বলতেছে সে যদি ভালো হতো, সে যদি দেশপ্রেমিক হতো, তিনি যদি দেশের মানুষের জন্য মায়া কান্না থাকতো, তাহলে তিনি কইতেন আমি এই দেশেই মরব, এই দেশেই আমার জেল দিবা, ফাঁসি দিবা, যাও দিবা, আমি আমার বাপের মতো চলে যাব, বীর হয়ে চলে যাব, বীরত্ব রাখবো, কিন্তু আমি এভাবে কাপুরুষের মতো পালিয়ে বাংলাদেশ ছেড়ে আমি কোথায়ও যাব না। তখন আমি তাকে রেসপেক্ট করতাম, আমি রেসপেক্ট করতে পারি না এই মহিলাকে। আমি নয়, 18 কোটি মানুষকে জিজ্ঞেস করলে সবাই বলবে এই মহিলা একটা বন্ড, এই মহিলা একটা বন্ড, একটা প্রতারক, একটা জালিম, একটা দেশকে তছনছ করে দিয়েছে। দেশের 15 বছরের দেশ সোনার বাংলা হওয়ার কথা, সেই দেশকে সে রসা তলে নিয়ে গেছে। আর তিনি হলেন শেখ হাসিনা, যাকে আওয়ামী লীগের যারা দালাল প্রকৃতির লোক, তারা বলে জননেত্রী, আমি বলবো জননিন্দিত, ইতিহাসের শ্রেষ্ঠ স্বৈরাচার, ইতিহাসের শ্রেষ্ঠ ফেসিবাদী সেই শেখ হাসিনা। উনি রাতে ঘুমাতে পারেন না, বাংলাদেশে 18 কোটি মানুষকেও তিনি ঘুমাতে দিবেন না। উনি এটা প্রমিস করেছেন যে আমি ঘুমাতে পারবো না, তোমরা ঘুমাতে পারবা। তো ভারতের সাথে উনি হাত করে বাংলাদেশের মানুষকে অশান্তি দিচ্ছেন। এই মহিলা সেই মহিলা, এই মহিলা হইল গিয়ে সেই মহিলা যে মহিলার গুণগান কিছুই নেই। 1981 ইংরেজি থেকে 2024 সালের ওনার সৃষ্টি হয়েছিল। 1981 সালে ওনার রাজনীতি সৃষ্টি হয়েছিল। 1981 ইংরেজিতে উনি রাজনীতি শুরু করেছেন এবং উনি শেষ সমাপ্তি ঘটাচ্ছেন 2024-এর 5ই আগস্ট। ওনার রাজনীতি শেষ। ওনার প্রধানমন্ত্রী তো হওয়ার যোগ্যতাই নেই। উনি আওয়ামী লীগের রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করে দিয়েছেন।
উনি আওয়ামী লীগেরও নেতা, আওয়ামী লীগেরও নেত্রী হতে পারবেন না। আর প্রিয় দেশবাসী, ওনার পরিবার থেকে আপনারা সজাগ থাকবেন। উনি যেরকম ওনার পরিবারও সেই রকম। কারণ ওনার বোন আপনারা দেখছেন কোনো পদবি না নিয়ে উনি বারবার বাংলাদেশে অপার আর ওপারে, এপার থেকে ওপারে চলে আসেন। আসা যাওয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ হয় খালি বিমান ভাড়া। সেই ভাড়াটা দেশের মানুষ বহন করেছে। এই 20 বছর উনি আসা যাওয়া করেছেন। এই আসা যাওয়ার খরচটা বাংলাদেশের জনগণ বহন করেছে। প্রিয় দেশবাসী, ওনার ফ্যামিলি নিয়ে আসতেন, সারা টাকা বাংলাদেশের মানুষ বহন করেছে। তো প্রিয় দেশবাসী, এদের কাছ থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে। এটাই বাংলাদেশের মানুষের ভাগ্য আমি বলবো। প্রিয় দেশবাসী, আপনারা দুঃশাসনের, দুর্নীতি এবং বাংলাদেশের শেখ হাসিনার যে শাসন, সেটা থেকে আপনারা মুক্ত হয়ে গেছেন। যদি শেখ হাসিনা আরও 5 বছর 10 বছর থাকতো, তো বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত। আল্লাহ বাংলাদেশের মানুষের সাথে আছে বলে আল্লাহর কি দয়া, কোন যে ফেরেস্তা, এই যে আমাদের আর্মির যে প্রধান, আর্মির চিফের ভিতরে উনি কোন ফেরেস্তা আল্লাহ ঢুকাই দিয়েছে উনার ভিতরে। এই যে আর্মির প্রধান বলেন, এরপরে আপনার শুধু উনার অবদান নয়, আর্মির প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এই তিনও প্রধানের ভিতরে 3টা ফেরেস্তা আল্লাহ ঢুকাই দিয়েছিলেন। এই 4 তারিখ থেকে আল্লাহ এই 3 জন, আমি এই 3 জনের নাম বলছি, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এই 3 প্রধানের ভিতরে পুলিশ বাহিনীর প্রধান এ ছিল বাংলার দুশ্মন। এই 3 বাহিনীর প্রধানের ভিতরে আল্লাহ স্পেশাল ফেরেস্তা এই দিন ঢুকিয়ে দিয়েছিলেন 4 তারিখ। 4 তারিখের রাতের পর থেকেও তারা সিদ্ধান্ত নিয়েছে আর গুলি চালাবে না। তারা এক থাকার কারণে, 3 বাহিনী এক থাকার কারণে এই 3 বাহিনীর ভিতরে প্রধানের ভিতরে আল্লাহ ফেরেস্তা ঢুকিয়ে দিয়েছেন। আর এর কারণে আপনারা বাংলাদেশ আজ মুক্ত স্বাধীন হয়েছে। 71-এর স্বাধীন হয় নাই আমরা, কিন্তু 24-এর যে স্বাধীন, আওয়ামী লীগের যে শেখ হাসিনা, একটা সংগঠনকে আমি খারাপ বলবো না, আওয়ামী লীগ কিন্তু সবাই খারাপ না, কিন্তু এই শেখ হাসিনার নাম ধরে আমি বলছি। এই শেখ হাসিনা ছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। শেখ হাসিনা ভারতের সাথে 2008-এ ক্ষমতায় এসেছিল ভারতের সাহায্যে, এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে ক্ষমতায় এসেছিল। সে ক্ষমতায় এসেছিল ফর লাইফের জন্য। সেটা কিন্তু এই দেশের জনগণ, এই দেশের ছাত্র জনতা তাকে মানে থাকতে দেয় নাই। কিন্তু সাথে সাথে আমরা 3 বাহিনীকেও আপনারা বলতে হবে, এই 3 বাহিনী যদি সাহায্য থাকতো না, শেখ হাসিনা আরও ক্ষমতায় থাকতে পারতো। তাদেরকে আমি স্যালাউট দেব আজকে। তাদের জন্য আজকে তাদেরকে আল্লাহ স্পেশাল ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন বলে তাদের ভিতরে রহমত নাজিল হয়েছিল। আর এই রহমতের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রিয় দেশবাসী, খানায় লাঠি হারায়, বারবার নয়, একবার হারায়। আপনারা যে আন্দোলনের ফসল, যে আন্দোলন সৃষ্টি করিয়ে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে ভারতকে শিক্ষা দিয়েছেন, আর এই শিক্ষা পেয়েছে কিন্তু ভারত। শেখ হাসিনা সরার পর ভারত সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, আমি নিজে বলছি, ভারতের সবচেয়ে বেশি দুঃখ পেয়ে গেছে শেখ হাসিনাকে কীভাবে আবার বসানো যায়, সেই জন্য ভারত চক্রান্ত করছে। সেটা থেকে আপনারা প্রস্তুত থাকবেন। বাংলাদেশ আমাদের সকলের, আমরা সবাই বাঙালি, কিন্তু বাংলাদেশের ভিতরে বাইরে চক্রান্ত করবে, এটা বাংলাদেশের রক্ত থাকা পর্যন্ত, আমাদের রক্ত বিন্দু যতদিন পর্যন্ত নাড়াচাড়া বডিতে করবে, ততক্ষণ পর্যন্ত আমরা জাগ্রত থাকবো, চোখ কান খোলা রাখবো। বাংলাকে আমরা সব ধরনের শোষণ মুক্ত করব, এবং ভারতের তাবেদার রাষ্ট্র আমরা হতে দিব না, হতে দিব না, হতে দিব না। আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই, এটাই আমাদের হবে অঙ্গীকার। সেই অঙ্গীকারের দ্বারা অব্যাহত রেখে বাংলাদেশের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করে ন্যূনতম 3টা বছর এদেরকে ক্ষমতা দিয়ে আপনারা রাখুন। আপনাদের ক্ষমতায় ওনারা এসেছেন এবং ওনারা ক্ষমতায় থাকার জন্য আসেননি, এবং আর্মিকে
আর্মি আমাদের দেশের গর্ব। এদেরকে মেরুদণ্ড ভাঙ্গার জন্য বিগত দিন কি হয়েছিল, এদের মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য কি করেছিল শেখ হাসিনা ভারত মিলে, সেটা আপনাদের সামনে আমি বারবার বলেছি, এখনও বলছি। আমার রক্ত গরম হয়ে যায়, রক্ত কিন্তু আবারও দিতে হবে যখন প্রয়োজন হবে। এই রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের দেশকে আমরা ভালোবাসি, এই ভালোবাসাটা যেন আমরা ধরে রাখি। আমরা যেন কোনো টাকার বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে যেন দেশের বিরুদ্ধে আমরা কাজ না করি। দেশ হবে আমার মায়ের, দেশ হবে আমার বাপ, দেশ হবে আমার মা। আমার মাকে আমি যেভাবে ভালোবাসবো সেইভাবে আমার দেশকে আমি ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। আজকের মতো আমি বিদায় নিলাম। আবারও কোনো এক কিছু পেলে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।